আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, শেখ হাসিনা ভারতে গিয়ে অবৈধ দেশ বিরোধী চুক্তি করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবারে জানাবো, বৃষ্টিকে উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানাবো, রাজধানীতে 2 দিনে ছাত্রদলের 2 নেতা নিখোঁজ। তাদেরকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তারের বিষয়ে কেউ স্বীকার না করায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝে। জানিয়ে দেব, যুক্তরাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ ও বিএনপি। আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারে নির্বাচনে যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সুনাকের ভরাডুবি অত্যাসন্ন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনে সরকার গঠন করতে পারে এমন আভাসও দেখা যাচ্ছে। তবে এসব পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকেই দৃষ্টি এখন সবার। জানিয়ে দেব, ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যায় নয়াদিল্লিও সমানভাবে জড়িত। ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা ভারতে গিয়ে দেশ বিরোধী চুক্তি করে এসেছে দাবি অ্যানির। শেখ হাসিনা ভারতে গিয়ে অবৈধ দেশ বিরোধী চুক্তি করে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, আমার বুকের উপর দিয়ে রেললাইন যাবে, এই চুক্তি দেশের মানুষ বসে বসে মানবে না। খালেদা জিয়া মুক্ত থাকলে তিনি তা করতে পারতেন না। এটি একপাক্ষিক চুক্তি। হাসিনা, মনে রাখবেন, এই দিল্লি আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি দিল্লি সেবাদাসে পরিণত হয়েছেন। এনি আরও বলেন, সরকার পার্শ্ববর্তী দেশকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। এজন্য দেশের মানুষের মাঝে একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে, বয়কট ইন্ডিয়া। এটি সাধারণ মানুষের সেন্টিমেন্ট। ব্যক্তিগতভাবে আমি তা সমর্থন করি। ভারতকে বলেছি, সচিব মন্ত্রী পাঠিয়ে ভোটকে নিয়ন্ত্রণ করবেন, সেই দিন শেষ। আর বাংলাদেশের মাটিতে সেই সুযোগ দেওয়া হবে না, কারণ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে খুবই অসুস্থ অবস্থায় বাসায় ফেরেন। বাসায় থাকলেও তিনি কারান্তরিণী রয়েছেন। তার মুক্তির দাবিতে 28 অক্টোবর 10ই ডিসেম্বরের আন্দোলনে কিছুই করতে পারেনি। কিন্তু দিন শেষ হয়ে যায়নি। তাকে হত্যার জন্য এবং অসুস্থ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের কূটকৌশল করা হয়েছে। এটি হত্যার শামিল। জনগণ শুধু খালেদা জিয়াকে মুক্তির জন্য রাজপথে নামেনি, অধিকার আদায়ে জনগণ রাস্তায় নেমেছে। আমার ভোটের জন্য আমি রাজপথে নেমেছি। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানেই ভোটের অধিকার। আর খালেদা জিয়াকে মুক্ত করে আনলেই জনগণের সরকার থাকবে। খালেদা জিয়া বাংলার আস্থায় পরিণত হয়েছেন। সারা দেশে খালেদা জিয়ার মুক্তির আওয়াজ উঠেছে। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় মহাসড়ক অবরোধ। বৃষ্টিকে উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, সারা বাংলায় খবর দে, কোঠা প্রথার কবর দে, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়। আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আজাদ শ্যাম বলেন, বাংলাদেশের চাকুরির বাজারে এমনিতেই যে অবস্থা, তার মধ্যে 56% কোটা রাখা হয়েছে। এটা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। মুক্তিযুদ্ধকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ লাভবান হবে, সেটি মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে কোটা পদ্ধতি স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে। আন্দোলন সফল করার কথা জানিয়ে 3য় বর্ষের শিক্ষার্থী তমা সরকার মিম বলেন, কোটার বিরুদ্ধে যে অসহিংস আন্দোলনে আমরা নেমেছি তা সফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই বাংলাদেশ কোটামুক্ত হোক, মেধাবীদের মূল্যায়ন করা হোক।
রাজধানীতে 2 দিনে ছাত্রদলের 2 নেতা নিখোঁজ। গত 2 দিনে রাজধানীতে ছাত্রদলের 2 নেতা নিখোঁজ হয়েছেন। তাদেরকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তারের বিষয়ে কেউ স্বীকার না করায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝে। ছাত্রদলের নেতারা বলেন, গত সোমবার রাজধানীর আজিমপুর থেকে ঢাকা কলেজের ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেলকে উঠিয়ে নেয় সাদা পোশাকের লোকজন। একইভাবে গত মঙ্গলবার রাত 2:30টার দিকে শ্যামলী শিশু হাসপাতালের সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ আলামিনকেও গোয়েন্দা পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। তবে বিভিন্ন থানা এবং কার্যালয়ে খোঁজ নেওয়ার পরও তাদের বিষয়ে কোনো কিছু জানতে পারছে না কেউ। পুলিশের পক্ষ থেকেও তাদের আটক কিংবা গ্রেপ্তারের বিষয়ে মুখ খোলা হচ্ছে না। মারজুকের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, তার আরেক ছোট ভাইয়ের সন্তান অসুস্থ হয় শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফেরার পথে যখন অ্যাম্বুলেন্সে উঠছিলেন তখন সাদা পোশাকের 10-12 জন ঢাকা মহানগর ডিবি পরিচয় মারজুককে নিয়ে যায়। সকালে তারা ডিবি কার্যালয়ে গেলেও কোনো সন্ধান করতে পারছেন না ছোট ভাইয়ের। এদিকে তার চিন্তায় বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে আতিকের বাবা সাংবাদিক আবুল হোসেন সর্দার বলেন, তিনি তার সন্তানকে খোঁজার অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন না। 2 ছাত্রনেতা নিখোঁজের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদেরকে অনতিবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একইভাবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির একইভাবে নিখোঁজ নেতাদের জনসম্মুখে হাজির করবার দাবি জানিয়েছেন। যুক্তরাজ্যে নির্বাচনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ ও বিএনপি। আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনের যে সমস্ত আগাম জরিপ প্রকাশিত হচ্ছে তাতে ঋষি সুনাকের ভরাডুবি অত্যাসন্ন বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করতে পারে এমন আভাসও দেখা যাচ্ছে। তবে এসব পূর্বাভাসকে পাশ কাটিয়ে নির্বাচনের ফলাফলের দিকে দৃষ্টি এখন সবার। বাংলাদেশ এই নির্বাচনে নানা কারণেই তাৎপর্যপূর্ণ। ভারতের নির্বাচনের দিকে যেমন আওয়ামী লীগ বিএনপি উভয় রাজনৈতিক দলই তাকিয়েছিল, এবার যুক্তরাজ্যের নির্বাচনের দিকেও প্রধান দুটি রাজনৈতিক দল নজর রাখছে। নানা কারণে এই নির্বাচন আওয়ামী লীগ বিএনপি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি সরকার গঠন করে, তাহলে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সেদেশে থাকাটা কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে, যা ইতিমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন। যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে, কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ সিদ্দিকী। যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় জটিল হয়ে পড়বে, কারণ লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাছাড়া এবার লেবার পার্টি থেকে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে অন্যতম রয়েছেন টিউলিপ সিদ্দিকী। এই নির্বাচনে যদি লেবার পার্টি সরকার গঠন করে তাহলে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রী হবার সম্ভাবনা প্রবল, কারণ লেবার পার্টির ছায়া ক্যাবিনেটে টিউলিপ সিদ্দিকী ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। লেবার পার্টিতে তার প্রভাব অনেক বেশি। তাছাড়া লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 75-এ 15ই আগস্টের পরে বিশ্বে যে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল তা ব্রিটেন থেকেই শুরু হয়েছিল। এবার শেখ হাসিনার পক্ষে সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যারা দাঁড়িয়েছিলেন তার প্রায় সবাই ছিল লেবার পার্টির এমপি। আর এবারও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের কাছ থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডিত তারেক জিয়াকে ফেরত চাইছেন। আর এক্ষেত্রে লেবার পার্টি ক্ষমতায় আসলে ফিরিয়ে আনার জন্য অনেক পথ সহজ হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ফাস্ট ট্র্যাক চুক্তি সম্পাদিত হয়েছে। আর এই চুক্তির আওতায় বেশ কিছু অভিবাসীদেরকে ফেরত পাঠানো হয়েছে। কনজারভেটিভ পার্টির সঙ্গে লন্ডনে পলাতক তারেক জিয়ার একটি গোপন সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সূত্র বলেছে। বিশেষ করে যে সমস্ত পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তি রয়েছেন তাদের একটি প্রভাব কনজার পার্টিতে রয়েছে। আর এ কারণেই তারেককে সেখানে রাজনৈতিক আশ্রয় লাভ বা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সহজ হচ্ছে। সেখানে যদি সরকার পরিবর্তন হয় এবং লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়ার সাথে এই সম্পর্কের ঘাটতি হবে বলে অনেকেই মনে করছেন। তারেক জিয়া এবং তার অনুগত বাহিনীরা টিউলিপ সিদ্দিকীকে নির্বাচনে পরাজিত করবার জন্য এক ধরনের প্রচারণা করছে, যেটি লন্ডনে বাঙালিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কারণ লন্ডনে দলমত নির্বিশেষে বাঙালি অভিবাসীদের পক্ষেই সবাই একাট্টা। এখানে তারা আওয়ামী লীগ বিএনপি দেখতে চায় না, কিন্তু তারেক জিয়া বাঙালিদের মধ্যে বিভক্তি সৃষ্টির মতো ন্যাক্কারজনক কাজ করে চলেছেন এবং টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী এলাকায় টিউলিপ সিদ্দিকী বিরোধী প্রচারণা চালাচ্ছেন। যদিও এই প্রচারণা হালে পানি পায়নি, কারণ ব্রিটিশ নাগরিকরা তারেক জিয়ার এই কুৎসিত রাজনৈতিক ষড়যন্ত্রকে মোটেও আমলে নিচ্ছে না। আর এ বাস্তবতায় শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কী হয় সেটির উপর তারেক জিয়া থাকা না থাকা অনেকটাই নির্ভর করছে। এ কারণে এই নির্বাচন বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কাছে আলাদা গুরুত্ব বহন করছে।
দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত, গাজায় গণহত্যায় নয়াদিল্লিও জড়িত। ভারত গত ৯ মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান নেওয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যেতে পারে। পাঁচটুডে রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত এমন তথ্যই ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত আহরোনট। গাজা যুদ্ধের প্রয়োজনীয় গোলাবারুদের একটি বড় অংশই ভারত সরবরাহ করছে। কেন, কিভাবে দখলদার ইসরায়েলের মিত্র হয়ে উঠল ভারত? আসুন জানি সে কথা। ভারত তার অর্থনীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়ন এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন এবং সহযোগিতাও দিচ্ছে ভারত। ১৯৪৭ সালে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম ও আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওকে ফিলিস্তিনি জাতির একত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮৮ সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি হলো ভারত। ভারত ১৯৫০ সালে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ১৯৯২ সালের আগ পর্যন্ত এর সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা আল আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ভারত ইহুদিবাদী ইসরায়েলের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন নিয়ে ছুটে আসে। ওই অভিযানের মাত্র কয়েক ঘন্টা পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নিন্দা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একই কাজ করেন। এই অভিযানের নিন্দায় ভারতীয় নেতারা সরব হলেও গাজার ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যার বিরুদ্ধে কথা বলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্যন্ত বহুবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধু বলে অভিহিত করেছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ তার এক্স পেজে লিখেছেন, নরেন্দ্র মোদী ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করার অর্থ হচ্ছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের প্রতি সমর্থন দেওয়া। ভারতীয় উর্দু গণমাধ্যমগুলো লিখেছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মোদীর সমর্থন পশ্চিমা এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেমন উর্দু টাইমস পত্রিকা লিখেছে, মোদী ঘোষণা করেছেন তিনি ইসরায়েলের পক্ষে এবং এটি ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে ভারতের অতীতের অবস্থান থেকে সরে আসার প্রমাণ। এর আগে ভারত এ ব্যাপারে বরাবরই নিরপেক্ষ ছিল। অবশ্য ফিলিস্তিন ইস্যুতে ভারতের গভীর রাজনৈতিক বিভাজন রয়েছে। ভারতীয় জনতা দল এবং প্রধানমন্ত্রী মোদীর ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নীরব থাকলেও বিরোধী দল কংগ্রেস পার্টি এখনও সবসময় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনে কথা বলছে। ইহুদিবাদী ইসরায়েলের দিকে ভারতের ঝুঁকে পড়ার নেপথ্যে সেনাযুদ্ধের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে শুরু করে এবং ধীরে ধীরে আমেরিকার দিকে ঝুঁকে পড়ে। এছাড়া ভারত আনুষ্ঠানিকভাবে ১৯৯২ সালে প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের আমলে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং তেল আবিবে দূতাবাস খোলে। ইহুদিবাদী ইসরায়েলও নয়াদিল্লিতে তাদের দূতাবাস খুলেছে। সাম্প্রতিক কয়েক দশকে ভারত অস্ত্র চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারত ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ৬৬ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র কিনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ইহুদিবাদী লবিস্টরা একসঙ্গে কাজ করে এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় সদা সোচ্চার থাকে। এসব লবিস্ট ভারতের কাছে মার্কিন প্রযুক্তির অস্ত্রশস্ত্র বিক্রির জন্য ইসরায়েলকে অনুমতি দিতে এবং এখন আমেরিকাকে রাজি করানোর চেষ্টা করছে।